নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডায় সকলকে স্বাগত জানিয়ে আজকে গল্প শুরু করতে চলেছি। তবে আজকে কোনো নতুন গল্প শুরু করছি না। আজ রবিবার, আমি শেষের কবিতা ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি ভেবেছিলাম রবিবার দিন নতুন অন্য কোনো গল্প তোমাদের জন্য নিয়ে আসব, তবে ভাবলাম যে না, শেষের কবিতাটাকে আগে শেষ করে নিই, তারপরে অন্য কোনো নতুন গল্প তোমাদের জন্য আনবো। এবার চলো বেশি কথা না বলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার ষষ্ঠ পর্ব। কণ্ঠে আমি তোমাদের প্রিয় বন্ধু বৃষ্টি। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেই জন্যেই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমনতর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললে, ওকে যদি সবই ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটতো বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষইতেন দায়, যত কিছু সব মায়ের, আর ছেলে যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না, তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন তুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটুও অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চাই, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম এই কথাটা বারবার আমার মনে হয়েছে, ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলেই চলে না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে। সংসার পাতবার জন্যে যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারে প্রতিদিনের চাপে তার গরম পিটেন আপনিই ঘটতে থাকেন। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে সে যতই টানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়, হাত করা হাতকে যেরকম পাই সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনে, বিয়ে সকলের জন্যে নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকট থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না? তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবা দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করি না। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সে কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না?
স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের সঙ্গে, খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কী? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেলে, তাতেই বা কী? কেবল এইটুকুই দেখা চাই যে যেটুকু সময় যেন ব্যর্থ না হয়ে যায়। সে যেন বুঝলুম তুমি অমিতের কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিতও কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারি নে, কথা কইতেও পারি নে, শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারি নে। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা, সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। একথা খুবই জানি, তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নত মুখে কোলের ওপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পরে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যেসব ভাব গড়ে তুলছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময়ে মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকে ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে, এও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না, যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো এ আমি মনেও করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করে আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15 মধ্যে কলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নাই। শিলংয়ের বাসার মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর, তারপর একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে, তারই বিধবা এটা ভাড়া দেয়।
জানলা দরজা প্রভৃতির কার্পণ্যে ঘরের মধ্যে তেজ মরুদ ব্যোম এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা থেকে যোগমা একদিন চমকে উঠলেন, বললেন, বাবা, নিজেকে নিয়ে একই পরীক্ষা চলেছে। অমিত উত্তর করলে, উমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নিরাশভাবের তপস্যা, খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন, অগত্যা আমাকেই তার কাজটা যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমাদের বাড়িতে এসে থাকো, থেমে গেলেন। ভাবলেন বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছাড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চারপেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল। প্রথমে নিজে নিজেই হেসে নিলে একচোট, তারপরে চলল কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিলে বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজন নেই সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামের বর্ষাতি, যেখানে সর্বদাই প্রয়োজন সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকলিত গম্যস্থানেই ফেলে এসেছে, আর যদি না হয় তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা আছে পড়ে। যোগমায়া ঘরে ঢুকে বললেন, এ কী কাণ্ড অমিত! অমিত তাড়াতাড়ি টেবিলের নিচে থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্বন্ধ প্রলাপে মেতেছে, দশা আমার চেয়ে ভালো নয়। অসম্বন্ধ প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়, অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্যে উপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রুবর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে শোঁ শোঁ করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্ট স্বরূপে মাথার উপরে এক মঞ্চ খাড়া করেছি, ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানে নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূলনীতি এখানে প্রত্যক্ষ। মূলনীতিটি কি শুনি? সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না, সে যত বড় ক্ষমতাশালী হোক, তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে তার যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ের খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পাস, অথচ এমন সাদা মন। গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি! আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্যর চেয়ে ওকে অনেক বেশি সুন্দর ঠেকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোকা বলে বসলেন কি না বিয়ে করবেন না, যেন কোন রাজরাজেশ্বরী, ধনুক ভাঙা পণ। এত অহংকার সইবে কেন? পোড়ামুখীকে যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাঁদের বাড়িতে। তারপরে কী ভেবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের ওপরে শাল মেলে গোর্কির মা বলে গল্পের বই পড়ছে। ওর ওই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরও বেড়ে উঠল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, কর্তামা, আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই যার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল কখন আসবে অমিত,
কেবলই মন বলেছে এলো বুঝি। বাইরে দমকা হাওয়ার দৌড়াতে পাইন গাছগুলো থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনি ব্যতিব্যস্ত, যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল। যাক, সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে অমিতের 2 হাত আজ চেপে ধরে বলে উঠি, জন্মে জন্মান্তরে আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল, হু হু করে কি যে হেঁকে উঠছে তার ঠিক নেই। তারই ভাষায় আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টি ধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করে কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল। এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নৃত্য উন্মত্ত দেবতার মাভই রব আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়, তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কত দিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যে আমার প্রাণে আমার ইষ্ট দেবতা এতদিন অপেক্ষা করছিলেন। স্পর্শ করল আজ সেই কথাটি আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য সত্য, এত সত্য আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপরে একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে নিবিড় একটা নৈরাশ্যে। মনে হলো ওর জীবনে যা জ্বলবার তা একমাত্র দপ করে জ্বলে তারপরে নিভে গেল। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এর কিছু আগে ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল, সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারেনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসলে। এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করে বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। লাবণ্যর বুকের ভিতরটা ফুলে ফুলে উঠল, মুখ দিয়ে কথা বেরোলো না। এইমাত্র যে দশা ওর দেখে এলুম, বুক ফেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্যে এখানে পড়ে আছে? ওর মতো ছেলে যাকে চাই, সে যে কত বড় ভাগ্যবতী তা কি একটুও বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধ কণ্ঠে বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিলুম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার এক আরম্ভ, এ আরম্ভের শেষ নেই। আমার মধ্যে এ যে কত আশ্চর্য, সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও। একটুও ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলেছে, সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতের বাসায়। তখন অমিত ভিজে চৌকির ওপরে একতারা খবরের কাগজ চাপিয়ে তার ওপর বসেছে।
টেবিলে এক দিস্তে ফুল স্ক্যাপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে সেই সময় তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে। বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল। সে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে? অমিত বলে মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়, তার কারণ একদিকে সংসারে সে মরে আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতের ভাবখানে এই যে শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতরা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের উপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষছায়ার মধ্যে কাটিয়ে যায়, যে বাদুর গুহার মধ্যে বাস করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা করে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কী ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো, এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটা জানবার জন্যেই আছো তুমি আমার মাসিমা। এমন ভেদবুদ্ধি কেন বাছা? নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়েই চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারেই পাওয়া যেতে পারে অমিত, অভাব ঢাকবার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্য ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথিউ আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার চাহা, রিক্ত হাতে চাষনে তারে, সিক্ত চোখে যাসনে দাঁড়ে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে, পাদবি কি তোর দেবীর আসন শূন্য ধুলাই পথের ধারে। সেই জন্যেই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলাম। পাতবার কিছুই নেই তো, পাতবো কি? কি ভিজে খবরের কাগজগুলো? আজকাল সম্পাদকে কালির দাগকে সবচেয়ে ভয় করি। কবি বলছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনে। পুষ্প উদার চৈত্রবনে বক্ষে ধরিস নিত্যধনে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা, দরিদ্রের নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি এই কুটিরের নাম দেব মাস্তুত বাংলো। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের, দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এ কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ? মনে মনে নিশ্চয়ই পেয়ে গেছো। এই বলে লাবণ্যকে অমিতের পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতের ডান হাতের ওপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুইজনে খাটিয়াটার ওপরে পাশাপাশি চুপ করে বসে রইল। একসময় অমিতের মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলেন, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখা নাই যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতুবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা।
কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি ভাবছ? সে অকুল কোনো কালে কি পার হব? আমরা যাব যেখানে কোনো যাইনি নিয়ে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল, তারই উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামাই কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কী করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। ও হোয়াট ইজ দিস মিস্ট্রিয়াস অ্যান্ড uncapturable bliss that I have known, yet seems to be simple as breath and easy as a smile and older than the earth. এ কি রহস্য, এ কি আনন্দ রাশি! জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে, তবুও সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী। তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে, কৈশে গোঙাইবি হরিবিনে দিন রাতিয়া। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কী করে দিনের পর দিন কাটবে? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমে আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তো বা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। কি বন্ধুরা, এই পার্টটা তোমাদের কেমন লাগলো বলো তো? অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো, সকলের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরকম অনেক বন্ধু রয়েছো যারা আমার গল্পগুলো শোনো, কিন্তু কোনো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কোনোটাই করো না। এতে কিন্তু আমি ভীষণ কষ্ট পাই। প্রত্যেকটা গল্পের শেষে আমি তোমাদেরকে এই কথাগুলো জানাই এবং অনুরোধও করি যাতে তোমরা ফুল সাপোর্ট করো আমাকে। এই গল্পগুলো শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, কোন জায়গাটায় আমার খুঁত আছে সেইটা তোমরা আমাকে বলে দাও। তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম যাতে এই ভুলগুলো না হয়। কারণ ওই যে কাছের মানুষরাই, আপন মানুষরাই তো ভুল শুধরে দিতে পারে। তো তোমাদের ওপর আবারও সেই দায়িত্ব দিলাম, আর অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন রেখো, প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। ইনস্টা আইডি, ফেসবুকের আইডি দুটোই হচ্ছে অর্পণ কস্তুরী নামে, প্লিজ আমাকে ফলো করো। ওখানে আমার সাথে গল্প করতে হলে ডাইরেক্ট মেসেজ করতে পারো। খুব শিগগিরই আবার গোপাল ভাঁড়ের সিরিজ নিয়ে হাজির হচ্ছি সামনের সপ্তাহে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের সপ্তাহে।